আমেরিকার টমাহক মিসাইল কিংবা মোস্ট সিক্রেট ড্রোন এখন ইরানের ল্যাবে। পেন্টাগন যা স্বপ্নেও ভাবেনি, তেহরান কি এখন সেটাই করে দেখাচ্ছে? জি, তারা তাই করতেছে। শত্রুর অস্ত্র দিয়েই কি শত্রুকে ঘায়েল করার পথে হাঁটছে ইরান? আর এদিকে যুদ্ধ শেষ হলে ইরান কি সত্যি হতে যাচ্ছে বিশ্বের পরবর্তী সুপার পাওয়ার? এইসব চাঞ্চল্যকর ভূ রাজনৈতিক সমীকরণ আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে আজ ইরান এক রহস্যময় নাম। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা আর চাপের মুখে থেকেও দেশটি কিভাবে পশ্চিমা প্রযুক্তির রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নিজেদের সামরিক শক্তিকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে, তা আজ বড় দেশগুলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি আর ট্রাম্পের সর্বশেষ অবস্থানের পর প্রশ্ন উঠছে, ইরান কি নতুন কোনো বিশ্ব ব্যবস্থার জন্ম দিতে যাচ্ছে? অন্যদিকে রাশিয়া ইউক্রেন রণক্ষেত্রে ড্রোনের মহাপ্রলয় আর রাশিয়ার অর্থনৈতিক মেরুদণ্ডে ইউক্রেনের আঘাত পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে, এইসব গুরুত্বপূর্ণ ইস্যুর গভীর বিশ্লেষণ নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের টপ নিউজ। চলুন মূল আলোচনায় ফেরা যাক। ইরানের প্রতিরক্ষা কৌশলে রিভার্স ইঞ্জিনিয়ারিং এখন বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। সাম্প্রতিক সময়ে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে বেশ কিছু অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাওয়া গেছে। এই ঘটনাকে তেহরান কেবল দুর্ঘটনা হিসাবে দেখছে না, বরং তাদের সামরিক শক্তি বৃদ্ধির এক স্বর্ণালী যুগ হিসাবে গ্রহণ করেছে। এইখানে ইরানি জাতিরা সবার চেয়ে আলাদা, এগোরে তুমি দমায় রাখতে পারবে না। ইরানি গণমাধ্যমের দাবি, দেশটির যুদ্ধক্ষেত্রগুলো এখন তাদের প্রতিরক্ষা বিজ্ঞানীদের জন্য একটি অত্যাধুনিক গবেষণাগারে পরিণত হয়েছে। রিভার্স ইঞ্জিনিয়ারিং এমন একটি জটিল বৈজ্ঞানিক পদ্ধতি যেখানে কোনো যন্ত্রের ভেতরের গঠন ও কার্যপদ্ধতি খুঁটিনাটি বিশ্লেষণ করে সেটির হুবহু সংস্করণ তৈরি করা হয়। ইরানের জন্য এই অভিজ্ঞতা নতুন কিন্তু নয়। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তারা আগে থেকে বিদেশি প্রযুক্তির উপর নির্ভর না করে সেগুলো নকল করাটা এটা একটু খারাপ শব্দ, তাও বললাম আর কি, নিজস্ব অস্ত্র তৈরিতে পারদর্শী হয়ে উঠেছে। 2011 সালে ইরানের আকাশে যখন মার্কিন উন্নত ড্রোন RQ-170 অক্ষত অবস্থায় নামিয়ে এনে সেটির আদলে নিজস্ব ড্রোন তৈরি করা ছিল ইরানের বড় একটি সাফল্য। বর্তমানে তারা টমাহক ক্ষেপণাস্ত্র বা MQ-9 ড্রোনের মতো প্রযুক্তি নকল করতে পারলে দেশটির সামরিক সামর্থ্য এক অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। ইরানের প্রেস টিভি জানিয়েছে তাদের সেনাবাহিনী হরমুজগান প্রদেশ থেকে 15টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে। ফালাইছিল, এগুলা ফোটে নাই, ইরানি সেনাবাহিনীর হাতে পড়ছে। এখানে স্ক্রু খুলবো, সবকিছু খুললা টুল্লা এটারে আরো অত্যাধুনিক কইরা তাগো দেশে আবার মারবো। এবার বুঝো ঠেলা। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো GBU-57। এই বোমাটি মাটির অনেক গভীরে থাকা দুর্ভেদ্য লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছিল। মার্কিন এই অত্যাধুনিক প্রযুক্তি এখন ইরানের প্রকৌশলীদের হাতে। বিশ্লেষকদের মতে শত্রুপক্ষে অস্ত্র কোড ভেঙে ফেলা বা সেগুলো সেন্সর প্রযুক্তি রপ্ত করতে পারলে যুক্তরাষ্ট্র ও তার বন্ধুদের জন্য তা হবে এক বিশাল দুঃসংবাদ। বলে রাখি, অলরেডি কিছু কোড তারা ডিসক্লোজ করে ফেলেছে। ব্রাভো ইরান। ইরানের নীতি নির্ধারকরা মনে করছেন এটি পশ্চিমাদের জন্য একটি বড় ধরনের প্রযুক্তিগত কেলেঙ্কারি। প্রস্তাব উঠেছে প্রাপ্ত এই গোপন প্রযুক্তি ইরান যেন চীন ও রাশিয়ার মতো বন্ধু দেশগুলোর সঙ্গে ভাগ করে নেয়। ভাগ করার কিছু নেই, অলরেডি তাদের কাছে তথ্য চলে গেছে এবং সেখান থেকেও গবেষকরা ইরানে এখন অবস্থান করছে বলে বিভিন্ন সূত্র জানাচ্ছে। যদি তেহরান সত্যি তাদের বন্ধুদের এই প্রযুক্তিতে অংশীদার করে, তবে বিশ্ব রাজনীতি ও সামরিক ভারসাম্যে এক অভাবনীয় পরিবর্তন আসতে পারে। এতে করে মার্কিন অস্ত্রের গোপনীয়তা যেমন ফাঁস হবে, তেমনি পশ্চিমা বিশ্বকে তাদেরই সামরিক কৌশল পুরোপুরি বদলে ফেলতে হবে, যা হবে অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। আর এই পরিস্থিতি কেবল কিছু অবিস্ফোরিত গোলাবারুদ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি গভীর বুদ্ধিভিত্তিক যুদ্ধে রূপ নিয়েছে, যাকে বলে সাইকোলজিক্যাল ওয়ার গেম। ইরান এখন আর কেবল প্রতিরক্ষা নয়, বরং আক্রমণাত্মক প্রযুক্তি অর্জনের পথে হেঁটে চলেছে। তেহরানের কর্মকর্তাদের মতে ভবিষ্যতে এই প্রযুক্তিতে তৈরি দেশীয় অস্ত্রগুলোই শত্রুদের উপর উপহার হিসেবে ফিরে আসবে। এটি প্রমাণিত আধুনিক যুদ্ধে কেবল অস্ত্রের শক্তি নয়, বরং সেই অস্ত্রের পেছনের বুদ্ধিমত্তা বা প্রযুক্তি দখলে রাখাই
আসল জয়। আর এই কৌশলে ইরান বর্তমানে অনেকটা এগিয়ে যাওয়ার চেষ্টায় লিপ্ত, অনেকটা এগিয়ে গেছে। চেষ্টায় লিপ্ত ফিরত এগুলা বললে কোনো লাভ নাই, সে আগায় গেছে। আন্তর্জাতিক অঙ্গনে ইরান ইস্যু নিয়ে উত্তাপ ছড়ালেও বর্তমানে কোনো সুখবর কিন্তু নেই। ট্রাম্প ইরানের সাম্প্রতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং ডেমোক্রেটদের পক্ষ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের যে দাবি তোলা হয়েছিল তাও নাকচ হয়ে গেছে। এমনকি পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের প্রস্তাবটিও শেষ পর্যন্ত গৃহীত হয়নি। সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র একটা 9 দফার একটা প্রস্তাব দিয়েছে, সেটাকে 14 দফা করে ইরান আবার ট্রাম্পের কাছে পাঠিয়েছে। ট্রাম্প দেখেই বলছে এটা সম্ভবত হবে না, এই ধরনের একটা নেগেটিভ অ্যাটিটিউড। তাই এই পরিস্থিতির বিশ্লেষণে উঠে এসেছে এটি যতটা না আমেরিকার যুদ্ধ, তার চেয়ে বেশি ইসরায়েলের। খোদ মার্কিন জনগণের কথা বলছে। আর এই কারণে ইউরোপের বন্ধুরা মানে আমেরিকার বন্ধুরা এই যুদ্ধে আসছে না। একে তো ইরানের ভয়, দ্বিতীয়ত এটা ইসরায়েলের যুদ্ধ, নট আমেরিকা, নট ইউরোপের। ইতিমধ্যে ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সংযুক্ত আরব আমিরাতের প্রতিস্থাপন করেছে, মূলত ইরানের উপর একটি প্রচন্ড মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে তাকে নির্দিষ্ট একটি চুক্তিতে বাধ্য করাই আমেরিকার মূল লক্ষ্য। যদিও পারমাণবিক অস্ত্রের বিষয়টি সামনে আনা হচ্ছে, কিন্তু এর নেপথ্যে রয়েছে খনিজ সম্পদ এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে তেল, গ্যাস ও ভূ রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার গভীর উদ্দেশ্য, যেটা পুরো পৃথিবী জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র করে থাকে, সর্বশেষ ভেনেজুয়েলায় করেছে। আর আমি যে বললাম আপনাকে, ইসরায়েল তাদের কিছু প্রযুক্তি পাঠিয়েছে আরব আমিরাতে, এই জন্য সৌদি আরবে গতকাল ইরান টেলিফোন করে তাদের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে দিয়েছে এই ধরনের যদি কিছু ঘটে তাহলে আরব আমিরাত বলে কিছু থাকবে না, ইরান এখানে প্রচন্ড গতিতে আবার হামলা করবে। যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষকরা মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী কোনো স্থল যুদ্ধে জড়াতে চায় না, তাকে সাহস নাই। তারা নাইমা দেখুক ইরানের মাটিতে ভিয়েতনামের নাম ভুলে দিব, কারণ এতে $1 ট্রিলিয়ন ব্যয়ের ঝুঁকি রয়েছে। বরং তারা স্বল্প সময়ের মধ্যে যুদ্ধের একটি সমাপ্তি টেনে নিজেদের জয় ঘোষণা করতে চায়। অন্যদিকে ইরানও তার পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত এবং তারা আক্রান্ত হলে মধ্যপ্রাচ্যের অবকাঠামো ও তেল শোধনাগারগুলোতে আবার পাল্টা আঘাত হানবে। ফ্রান্স ও ব্রিটেনের মতো দেশগুলো হরমুজ প্রণালী সচল রাখতে শক্তি প্রয়োগের পরিকল্পনার পরিবর্তে কি করছে, আলোচনার টেবিলকে বেশি প্রাধান্য দিচ্ছে। হোল সিনারিও এই যুদ্ধ বন্ধ হওয়ার সময়ের দাবি হলো এর নেপথ্যে রয়েছে বৈশ্বিক মেরুকরণের খেলা। যদি এই যুদ্ধ শেষ পর্যন্ত থামে তবে আন্তর্জাতিক রাজনীতিতে ইরান এক নতুন পরাশক্তি হিসাবে আবির্ভূত হতে পারে, যা আমেরিকার রাজনৈতিক সাম্রাজ্যবাদকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে এবং বিশ্ব ব্যবস্থায় একটি নতুন অর্ডার বা মেরুকরণ তৈরি করবে, যার পেছনে থাকবে চীন, রাশিয়া, সামনে ইরান। ইউক্রেন রাশিয়া যুদ্ধের 4 বছর পূর্ণ হওয়ার পরও উভয় পক্ষে ড্রোনকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে একে অপরের জ্বালানি আর কৌশলগত অবকাঠামোতে বিধ্বংসী হামলা চালাচ্ছে। গত 24 ঘন্টায় দুই দেশের আকাশ সীমায় শত শত ড্রোনের উপস্থিতি যুদ্ধের ভয়াবহতাটাকে নতুন মাত্রা দিয়েছে। গত রাতে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তু টার্গেট করে ইউক্রেন প্রায় 334টি ড্রোন নিক্ষেপ করেছে। মস্কোর দাবি অনুযায়ী তাদের প্রতিরক্ষা ব্যবস্থার ড্রোনগুলো ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে লেনিনগ্রাদ অঞ্চলে গুরুত্বপূর্ণ তেল টার্মিনালগুলো লক্ষ্য করে চালানো এই বিশাল হামলা রাশিয়ার জ্বালানি রপ্তানি খাতকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়া ইউক্রেন জুড়ে 268টি ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাশিয়ার এই হামলায় ওডেসা বন্দরে 2 জন এবং খোরসানে 1 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেলেও ইউক্রেন সেনাবাহিনীর প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধের ময়দানে দোনবাস অঞ্চলে রুশ বাহিনী তাদের কৌশলগত অবস্থান আরো শক্তিশালী করছে। পুতিন কোনোভাবে এই অঞ্চলটাকে হাতছাড়া করতে চায় না। গত 1.5 বছর ধরে এই জায়গাটা তারা তিলে তিলে দখল করেছে। রুশ সেনারা বর্তমানে গুরুত্বপূর্ণ কোস্টান্টিনভকা শহরের দক্ষিণ প্রান্ত থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থান করছে। এছাড়াও সুমি অঞ্চলের মাইরোপিলিয়া গ্রাম দখলের দাবি করেছে মস্কো, যদিও কিয়েভ এই দাবি প্রত্যাখ্যান করেছে। এদিকে 2026 সালে এপ্রিলে প্রথমবারের মতো রুশ নিয়ন্ত্রিত প্রায় 116 বর্গমিটার ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেনের বাহিনী, কারণ ওই অঞ্চলটা রাশিয়ার কোনো কাজে দিচ্ছিল না, বরঞ্চ তাদের এঙ্গেজ রাখতে হচ্ছিল রাশিয়ান সৈন্যদের, তাই তারা এটা এমনিতেই ছেড়ে দিয়েছে। বর্তমানে পোক্রোভস্ক ও হুলিয়াপক্সের অভিমুখে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে, কিন্তু আমি আবার বলছি পুতিন কোনোভাবে পোক্রোভস্কের পাওয়ার ছাড়বে না, কারণ এটা দোনবাসের রাস্তা। দোনবাস কিছু দখল করে ফেলেছে, আর দোনবাস হলে পুরা ইকোনমিক হাব রাশিয়ার পুতিনের হাতের মুঠে চলে আসবে।
কৃষ্ণ সাগর অঞ্চলে রাশিয়ার অর্থনৈতিক মেরুদণ্ডে আঘাত এনেছে ইউক্রেনীয় বাহিনী। নোভারসিক্স বন্দরের কাছে রাশিয়ার তথাকথিত শ্যাডো ফিল্ড বা তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইউক্রেন, এর আগেও চালিয়েছিল। তাই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন যুদ্ধের অর্থ যোগান দিতে ব্যবহৃত রাশিয়ার এই তেল পরিবহন ব্যবস্থা অচল করে দেওয়া হয়েছে, একটা করে কোনো লাভ নাই। তাই বন্ধুরা, দাবার বোর্ড সাজানো হয়ে গেছে। একদিকে আমেরিকা তাদের হারানো প্রযুক্তির গোপন কোড উদ্ধারে মরিয়া, অন্যদিকে ইরান সেই প্রযুক্তি দিয়েই তৈরি করছে পশ্চিমাদের জন্য এক মৃত্যুফাঁদ। কিন্তু প্রশ্ন হলো, পুতিন আর শি জিনপিং কি সত্যি তেহরানের এই রিভার্স ইঞ্জিনিয়ারিং ল্যাবে ভাগ বসাতে পারবেন? যদি পারেন, তবে কি ওয়াশিংটনের সামরিক আধিপত্য চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে, যেটা ইরান থেকে শুরু হয়েছে? কমেন্ট করেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সলতেতে আগুন দিচ্ছে? সলতেতে মানে আগুনে ফুলফুল করে তারা না মোমবাতি বা কুপি, সেখানে আগুন কি ধরাই দিছে? আপনাদের কি মনে হয় ইরানের এই উত্থান কি পারবে আমেরিকা সুপার পাওয়ার তকমা কেড়ে নিতে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান, কারণ আপনার একটি যুক্তি বদলে দিতে পারে আলোচনার পুরো মোড়। আর হ্যাঁ, পর্দার আড়ালের এমন সব হাড় হিম করা ভূ রাজনৈতিক তথ্য সবার আগে পেতে খবর সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। মনে রাখবেন, পৃথিবী এখন এক অনিশ্চয়তার সন্ধিক্ষণে, আর আমরা আছি সেই খবরের শেষ সীমানায়। বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।